আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যে সারা দেশের মধ্যে একটা অরাজকতা চলছে। আপনারা সবাই দেখেছেন যে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে লোক আসছে বাসে করে। তাদের নাকি বলেছে যে তারা প্রধান উপদেষ্টার ওখানে বা শাহবাগে, যে দুই নিউজ শুনলাম, যে কেউ বলেছে প্রধান উপদেষ্টার বাসার কাছে অথবা শাহবাগে, ওখানে যদি তারা যায় একটা সভা সমিতি করে তাদেরকে বিনা সুদে লোন দেওয়া হবে। কেউ একটা অর্গানাইজ করতেছে। এবং দেখেন, আমি সবচেয়ে অবাক হয়েছি যে এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সব জায়গায় থামায়নি, আমাদের ছাত্র জনতা থামিয়েছে। দেশের ভিতরে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করতেছে। গতকালকে যে দুই কলেজের মধ্যে আমরা মারামারি দেখতে পেলাম, এখানে এটা থামানোর জন্য আমি অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি কোনো কিছু দেখিনি আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী। আজকেও সংঘর্ষ হলো, টিভিতে লাইভ দেখানো হচ্ছে, এবং পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু টাইম মতো যায়নি, 1 ঘন্টা পরেও যায়নি। এগুলা কেন হচ্ছে যদি আপনারা এখনো না বুঝেন, যে তারা তারা যে এই কর্মসূচিগুলো দিয়েছে এগুলা কিন্তু আগের থেকে জানতো, জানার পরেও আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছু নেয়নি, কোনো অ্যাকশন কোনো কিছু নেয়নি। যখন নিয়েছে, আবার উল্টা আমরা দেখেছি যখন জনগণের শান্তিপূর্ণ একটা অবস্থান ছিল ডেইলি স্টার, প্রথম আলোর ওখানে, ওটার উপরে কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। সো আমাকে আমার চ্যানেলে বা বিভিন্ন জায়গায় আমার ভিডিও যেহেতু কপি করে বিভিন্ন চ্যানেলে ছেড়ে দেওয়া হচ্ছে, তারা আমাকে গুজববাজ, অমুকবাজ, তমুকবাজ, থিওরি ভুল, আপনার কোনো কিছু ঠিক হয় না। আমি এগুলো অ্যাকচুয়ালি কেয়ার করি না, কারণ আমার কাছে যেটা মনে হয়, আই ডু মাই জব। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার একটা দায়িত্ব আছে। আমার কাছে মনে হচ্ছে যে আমার যে নলেজ এবং এক্সপার্টিস আছে, আমি এই অ্যানালাইসিস করি, যেটা হচ্ছে ঘরের খায় বনের মোষ তাড়ানোর মতো। কিন্তু হচ্ছে একটা সময় অ্যাকচুয়ালি আমি নিজেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, যে আমি এতবার কিন্তু বলেছি যে এই যে অ্যানার্কিটা হচ্ছে, এটার স্ট্রেংথ হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান। কারণ কি? কারণ লাস্ট ফ্যাসিস্ট হাসিনা আমলে যে সমস্ত সেনাবাহিনীর অফিসার ছিল যারা গুম খুন, নির্বাচন ম্যানিপুলেশন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এগুলা করেছে, তারা আছে। কিছু কিছু লোককে চেঞ্জ করা হয়েছে। স্যার প্লিজ আপনি নিন্দুকের কথায় কান দিবেন না। আচ্ছা, না আমি দিচ্ছি না, আপনি দিলে তো এখানে আসতাম না। পুলিশের সেনাবাহিনী, আচ্ছা, কারণটা হচ্ছে গোয়েন্দা সংস্থা কিন্তু আমি আগেই বলেছি কন্ট্রোল বাই জেনারেল ওয়াকার। এখন আপনি দেখেন যে এই এতগুলো বাস এসছে, আসার পরে তারা তো নিশ্চয়ই কোনো একটা কন্ট্রাক্টের মাধ্যমে, কারো মাধ্যমে আসছে, এগুলো বের করে ইজ নট এ বিগ ডিল। 1 to 1 আমরা কি দেখতেছি যে গোয়েন্দা সংস্থার সাথে সাথে ওকে বললো যে এই লোকগুলো আসছে হচ্ছে ইয়া থেকে, কি বলে, সাভার এলাকা থেকে, যাত্রাবাড়ি এলাকা থেকে, বা অন্যান্য দেশের অন্যান্য জায়গা থেকে কন্টিনিউয়াস আসতেছে। এদেরকে কিন্তু যারা অর্গানাইজ করতেছে, অর্গানাইজের সাথে আমরা কিন্তু চাই হচ্ছে দেশের গোয়েন্দা সংস্থা এগুলা বের করে সাথে সাথে একটা সাংবাদিক সম্মেলন করতে পারে। আমরা যেটা হাসিনার আমলে দেখেছি, কিছু একটা হলে আইনেই হিন্দাল সার্কিয়া এই করেছে সেই করেছে সাংবাদিক। আমরা কিন্তু এখনো দেখছি না যে আমাদের পুলিশ, গোয়েন্দা সংস্থা, তারা এই যে ষড়যন্ত্রগুলো হচ্ছে এগুলো ইনভেস্টিগেট করে সামনে আনছে না। কে আনছে? পিনাকিদা আনছে। পিনাকিদা ওদিন দেখিয়ে দিয়েছে যে একটা ছাত্রলীগের ছেলে রিক্সাওয়ালা হিসেবে আমাদের সামনে আবার এসেছে। আমরা ওখান থেকে জানলাম যে হ্যাঁ, এটার পিছনে ছাত্রলীগের দেশের লোক কনভিন্স হলো। কিন্তু দেশের একটা অর্গানাইজ গোয়েন্দা সংস্থা আছে, পুলিশ আছে, আইন শৃঙ্খলা, তারা কিন্তু আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করতেছে না যে এই এনার্কি কে করতেছে। একজন সুদূর প্রবাসে বসে তার সোর্সের মাধ্যমে কাজে লাগিয়ে ভিডিও টিডিও এনে উনি প্রমাণ করলো আমাদের সামনে। আর আমাদের গোয়েন্দা সংস্থা উইথ এ বিগ অর্গানাইজেশন করতেছে। কারা কেন এটা হচ্ছে না? জেনারেল ওয়াকার। আপনারা আমার কথা সিরিয়াসলি যত নাই নেন, আমার মধ্যে সেনাবাহিনীর একদল গ্রুপ আছে, আমাকে বলে যে কাকের মাংস খায় না,
কিন্তু আমি নাকি কাকের মাংস খাই। ভাই, সেই সেনাবাহিনী এই সেনাবাহিনী তো নাই। এই সেনাবাহিনীর এখন ব্রিগেডিয়ার জেনারেল এক্সটর্শন করতে যায়, ধরা পড়ে, হ্যাঁ আপনি তাকে পানিশমেন্ট দিয়েছেন, কিন্তু সেনাবাহিনীর এই যে সিচুয়েশনটা আসছে এইটার জন্য দায়ী কে? দায়ী সেনাবাহিনী। কিন্তু আপনি এখানে অনেক কোশ্চেন আছে। আপনাদেরকে এই কোশ্চেনগুলো যদি এখনই না তুলেন, দেশের জনগণ, ছাত্র জনতা যদি না বুঝে যে 5ই আগস্টের আন্দোলন সফল হয়েছে, 3 তারিখ পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর ওই লোকজনই গুলি করেছে, এবং যারা গুলি করেছে, এই যে, ঢাকার ব্রিগেডিয়ার ইমরান হামিদ গুলি করেছে, ওখানে হাজির থেকে করেছে, লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ানেরটা আমরা দেখেছি। জেনারেল ওয়াকার তো কোনো অ্যাকশন নেয় নাই। কারণ কি? এটা হচ্ছে, হ্যাঁ উনি একবার বলে যে উনি আল্লাহ খোদার নাম নেন খুব, কিন্তু উনি নিচ্ছে না কিছু না, কারণ উনার আদেশেই ওরা এই কাজগুলো করেছে, উনার আদেশেই করেছে। এই যে অফিসারগুলার কোনো ব্যবস্থা উনি নেন নাই, এইটাই হচ্ছে সিভিল যে সচিব থেকে শুরু করে, সচিবগুলোও এখনো ওই লেভেলের সচিবগুলো আছে, কিন্তু ওই সচিবগুলোর সাথে থাকা আর দেশের গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনী থাকাটা এক জিনিস না। এবং যারা আমাদের কাছে প্রিচ করতেছে যে ডিসেম্বর জানুয়ারির পরে ইয়াকার থাকবে না, এই গভর্নমেন্ট আর থাকবে না, পাত্তা দিচ্ছে না, ইনফরমেশন পাত্তা দিচ্ছে না, কিন্তু আপনাদেরকে পাত্তা দিতে হবে। কারণ আপনাদের বেড়া, একটা বাংলা একটা কথা আছে না, বেড়া যদি ক্ষেত খেয়ে ফেলে তাহলে কিছু করার নাই। এখন এই আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর আমি সেনাবাহিনীর সাধারণ সৈনিকরা বা সাধারণ জুনিয়র অফিসাররা আমি বলতেছি না, ইটস অনলি দোজ যারা এই মানে ফ্যাসিস্ট হাসিনার সাথে ছিল, শুধু তাদের জন্য সেনাবাহিনীর পজিশন আজ এত খারাপ হয়েছে। সিম্পল, এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন ডিমান্ডস এক্সট্রাঅর্ডিনারি মেজার্স। এখন যে জিনিসটা সেনাবাহিনীতে চলতেছে, আমি একটা ফেসবুকে একটা জিনিস দিয়েছিলাম যে 21শে নভেম্বর এবং এটার পরে 21শে নভেম্বরের অনুষ্ঠানের পরে আমি বলেছিলাম যে 21শে নভেম্বর অনুষ্ঠানের পরে দিস ইজ দ্য স্টার্টিং অফ এ নিউ বিগিনিং। কিন্তু ওখানে আপনারা দেখেছেন, আমি আবার অ্যানালাইসিস করেছি যে ওই জায়গায় জেনারেল ওয়াকারুজ্জামানের যে ফেসিয়াল এক্সপ্রেশন এবং প্রফেসর ইউনুসের যে ফেসিয়াল এক্সপ্রেশন, প্রফেসর ইউনুস একটা বক্তৃতা দিচ্ছেন, কখনো হাসছেন, কখনো উৎফুল্ল হচ্ছেন, জনগণ তালি দিচ্ছে হচ্ছে, কিন্তু জেনারেল ওয়াকারের ফেসিয়াল কোনো এক্সপ্রেশন নাই। সেম জেনারেল ওয়াকার আবার যখন ম্যাডাম খালেদা জিয়ার সামনে গিয়েছিল, একদম সুন্দর একটা হাসি দিয়ে করেছে, বিকজ জানে তার ফিউচার হয়তোবা বিএনপির কাছে বাধা আছে, আমার ধারণা। নাহলে ওইখানে একটা খুব সুন্দর হাসি দিল, এখানে দিচ্ছে না। কি জন্য এখানে দিচ্ছে না? কারণ জেনারেল ডক্টর ইউনুসকে উনি প্রতিপক্ষ ভাবতেছে, এবং এটা কেন হচ্ছে? সবকিছু এখন পর্যন্ত জেনারেল ওয়াকারের কন্ট্রোলে ছিল। কিন্তু একটা মনে আছে, আপনারা দেখেছেন যে 22 জন অফিসার একটা লিস্ট বেরিয়ে হয়েছে যারা গুম খুন সহ অন্যান্য ইয়ার সাথে জড়িত। গুম খুন কমিশনের সুপারিশ ওটা বের হয়েছে। এটা আমি জেনারেল ওয়াকারের কিছু কোর্সমেটের কাছে শুনছি, এটা নাকি জেনারেল ওয়াকারের মানে জ্ঞানের বাইরে হয়েছে, এবং তার কোর্সমেট যারা চ্যাম্পিয়ন ছিল ওই সময়ের, জেনারেল আকবর, জেনারেল মতিউর, জেনারেল মামুন খালেদ, তারা নাকি গিয়ে ধরছে যে তারা তো কনফিডেন্টলি বিদেশে ছিল, দেশে চলে আসছে কনফিডেন্টলি, এসে বলছে যে কি বলে এই চিঠিটা বাতিল করার জন্য। আর এখন তো দেখতেছি জেনারেল মতিউর নাকি বিশাল একজন কি বলে ন্যাশনালিস্ট ছিলেন, সে ভিকটিম অফ আওয়ামী রেজিম। তাহলে ওই কোর্সের মেজর জেনারেল হুমায়ুন, উনি কোথায়? উনি যে কিমবার্লিতে স্টাফ কলেজ করা, আমেরিকা ইউকে দুইটার সবচেয়ে হাইয়েস্ট মিলিটারি ইনস্টিটিউশন থেকে ডিগ্রি পাওয়া, সে একটা ফোর্স কমান্ডার হিসেবে উনি যে সুনাম অর্জন করেছেন দেশের জন্য এবং দেশে এবং বাইরে প্রতিনিধি, ওই অফিসারটাকে তো উনি জাস্ট মেজর জেনারেল হিসেবে রিটায়ার করলেন। আর উনি জেনারেল মতিউর ভিকটিম হতে 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 তো লেফটেন্যান্ট জেনারেল হয়ে গেছেন। অল বুলশিট। বাট কথা হচ্ছে, যে জিনিসটা বলতেছিলাম যে এরকম দেশকে একটা অ্যানার্কির পথে নিয়ে যাচ্ছে, যাতে একটা জরুরি অবস্থা সিচুয়েশন হয়। আমরাই বলি, জনগণই যেন বাধ্য হয়ে বলি যে এখন সেনা শাসন দরকার। এখন যদি সেনা শাসন হয়, সেই একই জিনিস হবে। শেখ হাসিনার রেজিম, ভারত তারা ডিপ্লোম্যাটিক্যালি অনেক মিস্টেক করেছে বাংলাদেশে, এবং মিস্টেকগুলো তাকে শুধরাচ্ছে না। বাট অ্যাট দ্য এন্ড তারা জানে যে শেখ হাসিনা আগামী 15-20 বছর আসতে পারে, এটা একদম শিওর। কিন্তু তারা
এটা অন্য ফর্মে নিয়ে আসবে সেনা শাসনের মাধ্যমে। সেনা শাসনে আসলেই, কন্ট্রোল আসলেই এই যে জেনারেলগুলো এই যে এখন পর্যন্ত গুম খুন কমিশন যে কাজটা করতেছিল ওটাও বন্ধ হয়ে যাবে। আপনারা দেখেছেন 25শে ফেব্রুয়ারি নিয়ে আমাদের অনেকেই কথাবার্তা বলতেছি, 25শে ফেব্রুয়ারির বিডিআর কার্নেজ নিয়ে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুদিন পর পর একটা মেসেজ দেন, একটা হাইপ তুলেন, তারপর আবার ডাই ডাউন। এখন পর্যন্ত কিন্তু ওই ইনভেস্টিগেশন হচ্ছে না। হোয়ারেজ এই 25শে ফেব্রুয়ারির ইনভেস্টিগেশন মানে শুরু করেই কিন্তু আমরা ভারতকে সাইজ করে ফেলতে পারতাম যে তাদের যে ইনভলভমেন্টটা যে এখানের মধ্যে আছে, এখন এটা সাক্ষী প্রমাণ সহ আছে, বাট এটাকে নাড়াচাড়া দিচ্ছে না জেনারেল জাহাঙ্গীর। কারণ উনি যখন শেখ হাসিনার আমলেও ছিল, উনি এই সমস্ত ইনভেস্টিগেশনের যে এভিডেন্স অ্যান্ড আদার থিংস যারা মিলিটারি অফিসাররা যারা উনাকে এভিডেন্স দিয়েছেন বিশ্বাস করে, উনি ওগুলা ওখানে ইনক্লুড করেননি। বাট স্টিল দেখতেছি বিএনপি ইজ ভেরি হ্যাপি উইথ জেনারেল জাহাঙ্গীর। আমাদেরকে অ্যাকচুয়ালি এখন এই সিচুয়েশনটা, আমি তো মানে সবসময় সিচুয়েশন বলি, সিচুয়েশন বললে ভাই সমাধান বলেন, সমাধান বলেন। ভাই আমি পলিটিশিয়ান না, আমি সেনাবাহিনীতে চাকরি করেছি, গোয়েন্দা সংস্থায় চাকরি করেছি, এখানে প্রশিক্ষণ নিয়েছি। আমার একটা এক্সপার্টিস হচ্ছে সিচুয়েশন অ্যানালাইসিস করার। আমি সিচুয়েশন অ্যানালাইসিস করি। যারা ডিসিশন মেকিং প্রসেসে থাকবেন তাদেরকে সহায়তা করা হচ্ছে আমার কাজ ছিল সবসময়, এবং এই কাজটা আমি করে যাচ্ছি। কিন্তু দেশের এখন বর্তমান যে সিচুয়েশন হচ্ছে, সেনাবাহিনী যদি দায়িত্ব গ্রহণ করে তাহলে সবকিছু বন্ধ হয়ে যাবে সিম্পলি। এবং এটার পিছনে যে ভারত আছে এটা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো দরকার নেই। বাট আমরা জাতি হিসাবে আমরা একটা এমন একটা নির্লজ্জ জাতি। আপনি একটা জিনিস চিন্তা করেন যে দেশের এই সিচুয়েশনে 1,500 লোকের উপরে মারা যাওয়ার পরও এখনো এই যে মনে করেন ভারত এত নিশ্চিন্ত কেন বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশে যে কোনো কিছু করতে পারে। কারণ এখন আর বাংলাদেশের ভিতরে এনাকি করার জন্য তাদের নিজেদের আসতে হয় না, তাদের নিজেদের অবস্থা। আমাদের নিজেদের লোকরাই, আমাদের সেনাবাহিনীর লোকরা, আমাদের আমলারা, আমাদের পুলিশরা, তারা এমন একটা সিস্টেম করেছে যে আমরা আমাদের যে সিভিল ক্যাডার, মিলিটারি ক্যাডার, এদের প্রত্যেকেরই পিরিয়ডিক্যালি ভারতে একটা ট্রেনিং এর ব্যবস্থা করে। এবং ভারতের ট্রেনিং ব্যবস্থা করা মানেই পাশাপাশি একটা এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করবে, মানে ড্রিঙ্ক, নারী, এগুলা দিয়ে একটা হানি ট্র্যাপের ব্যবস্থা করবে। তাদের সাথে কোনো কিছু করবে না, তাদের কিছু ছবি টবি তুলে রাখে দিবে, আসবে, এবং তখন তারা আমাদের মানে তাদের প্ল্যানিং এর মতো চলতে হবে। এটা একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। আমি এর আগে আমার একটা নাম্বার অফ লাইভে আমি বলেছি যে জেনারেল শফিউদ্দিন আমার কমান্ডার ছিলেন। আমি আমি তার অ্যাক্টিং ডিকিউ ছিলাম, বাট আমি একটা ইউনিটের অধিনায়ক ছিলাম তখন। উনি একটা প্রসেসে আমাকে বলতেছে যে ভারত আমাদের চতুর্দিকে তাদের ইয়া ছাড়া তুমি চলতে পারবা? আমি সাথে সাথে বলছি অবশ্যই চলতে পারবো। কিউবা আমেরিকার নাকের ডগায় এত বছর ধরে সোভরেন্টি নিয়ে আছে, আমরা কেন পারবো না? একটা দেশের সাথে আমাদের ইয়া হবে হচ্ছে সম্মান এবং সম্মান এবং ইয়ার ভিত্তিতে। কারণ জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী পৃথিবীর প্রতিটা দেশের সম্মান সেম, বাট একটা আরেকটা দেশে ডোমিনেট করতে চায় বিকজ আমাদের দেশে এখন সঠিক কি বলে গণতন্ত্র নেই। এবং গণতন্ত্রটা আসে না শুধু তাদের কারণে। এবং আমাদের যতগুলো রাজনৈতিক দল আছে, দুঃখজনকভাবে হলো সত্য, এবং তারা প্রত্যেকেই ভাবে ভারত ছাড়া আমাদের চলবে না। হ্যাঁ, ভারত ছাড়া আমাদের চলবে না যখন আমাদের গণতন্ত্র দুর্বল থাকবে। এবং গণতন্ত্র কিভাবে সবল হবে? এই জিনিসগুলো যারা গণতন্ত্র নিয়ে বাংলাদেশের জন্য গবেষণা করতেছে তাদেরকে দিতে হবে। এবং আমি মনে করি যে প্রফেসর ইউনুস এটার জন্য একটা পারফেক্ট ম্যান, বাট স্টিল দেয়ার আর লট অফ অথরিটিস। আমি এইটুকু শুধু যে এর আগের বার বলেছি যে জেনারেল হাফিজ তাকে বানানো হয়েছে হচ্ছে প্রতিরক্ষা উপদেষ্টা। ওনার কোনো ক্ষমতা নেই। এবং সেনাবাহিনী থেকে যতগুলো উপদেষ্টা হয়েছে সব রিকমেন্ডেশন করেছেন হচ্ছে জেনারেল ওয়াকার। এবং কাদেরকে রিকমেন্ডেশন করেছেন? একদম ক্লিয়ারলি বলি, যাদের ব্যাকবোন নাই, যাদেরকে সে কন্ট্রোল করতে পারবে। একদম হর্সেস মাউথ থেকে শোনা যে জেনারেল হাফিজ ও জেনারেল ওয়াকারকে ফোন করে যখন কোনো কিছু একটা বলেন, আদেশ পছন্দ হয় না, সাথে সাথে জেনারেল ওয়াকার ফোন রেখে দেন। It's a general, and he cannot do anything about it. এই কনফিডেন্সটা ছিল, এই কনফিডেন্সটা ডেন্ট হয়েছে প্রথম যখন এই 22 জনের একটা নাম বের হয়েছে। এবং হ্যাঁ, তারপরে উনিও এটা প্রেশার দিয়েছে। বাট আমি যেটা শুনেছি যে গুম কমিশন বলেছে এই চিঠি আমরা ক্যান্সেল করবো না, দরকার হলে সবাই মিলে রিজেকশন দেবো। দ্যাটস দ্য স্ট্যান্ড পয়েন্ট। আমি এখন পর্যন্ত আমি যেটা বলেছি যে গুম কমিশনের কাজে আমি ড্যাম হ্যাপি, ড্যাম হ্যাপি।
কিন্তু একটা জিনিস হচ্ছে আমরা এখন এমন একটা অ্যানার্কির দিকে যাচ্ছি। এখন যে সমস্ত দেশের মধ্যে মারামারি হচ্ছে, সিচুয়েশন আনরেস্ট হচ্ছে, সবগুলো একটা এইম নিয়ে, এবং এইতে সহায়তা করতেছে আমাদের দেশের লোক, আমাদের দেশের গোয়েন্দা সংস্থা। আপনি যদি সেনাবাহিনীতে চাকরি করেন, আপনি যদি গোয়েন্দা সংস্থায় চাকরি করেন, আপনারা উচিত ছিল সাথে সাথে এই ইনভেস্টিগেট করে দেখায় দেওয়া যে এটার পিছনে কারা দায়ী। পিনাকির আগে ওই ফ্রান্স থেকে বসে ইনভেস্টিগেট করে বের করতে হতো না। আপনারা তো অনেক দক্ষ, আপনারা সাথে সাথেই কোথাও জঙ্গি কোনো কিছু হইলে সাথে সাথে শেখ হাসিনা আমলে এসে বলে দিতে, এটা হচ্ছে এর পিছনে এই দায়ী, কি হিন্দাল সার্কিয়া ব্লা ব্লা ব্লা, অল বুলশিট। বাট এখন কারা করতেছে, পিনাকিদা দেখাই দিচ্ছে, আপনারা দেখাইতে পারতেছে না। দিস ইজ ভেরি ক্লিয়ার যে আমাদের গোয়েন্দা সংস্থার ভিতরে এবং সেনাবাহিনীর জুনিয়র অফিসার এবং মিড লেভেলের যারা অফিসার আছে, দে আর জাস্ট মানে আদেশের মধ্যে, রুলের মাধ্যমে বন্দী। আমি তো সেই সেনাবাহিনীতে চাকরি করেছি, আমি জানি এখন একটা আর্ম রিভোল্ট ছাড়া এই সেনাবাহিনীর ইয়াদ হয় না। বাট আমি মনে করি দিস দ্য রাইট টাইম যে সেনাবাহিনীর প্রতি যে বাংলাদেশের জনগণের যে আস্থাটা ছিল, এই আস্থাটা ফিরিয়ে আনার জন্য আপনাদেরকে এখন কথা বলতে হবে, জাস্ট কথা বলতে হবে। আমাকে কয়েকটা সেক্টর থেকে বলার চেষ্টা করতেছিল যে 9 ডিবের জিওসি নাকি খুব সুন্দর কাজ করতেছে, এই জন্যই তাকে চেঞ্জ করতেছে না। সুন্দর কাজ করার মতো কি একজন জেনারেল মইনি আছে? আর কোনো অফিসার নাই? আর চেঞ্জ করে দাও, তাদেরকে কেন চেঞ্জ করার নাই? বিকজ হি ইজ দ্য আওয়ামী পাঞ্চ লাইন, বিজিবি আওয়ামী পাঞ্চ লাইন, এখন পর্যন্ত চেঞ্জ করে নাই, এবং দে অল আর ট্রেইন ইন ইন্ডিয়া। আমি জানি না দেশে কিছু কি হবে, বাট আমাদের মধ্যে হচ্ছে আমরা যদি যতক্ষণ না নিজ দেশের জন্য, মানে ভারতের এই যে জেনারেল শফিউদ্দিনের মতো একজন জ্ঞান পাপী লোক যদি বিশ্বাস করে ভারতের কন্ট্রোল ছাড়া আমরা চলতে পারবো না, এই জন্য তাদেরকে তাদের ইয়া অনুযায়ী চলতে হবে, তাহলে তো আর কোন করার কিছু নাই। আমাদের সেনা প্রধান এখন পর্যন্ত যারা ছিলেন প্রত্যেকেই ওই তাদের কাছে কি বলে তাদের একটা এগ্রিমেন্টে সাইন করে সেনা প্রধান হয়েছে। তারা যদি এতই অনেস্ট হয় যে রিটায়ারমেন্টের পরে কেন বলে না যে তারা কোন কোন প্রেশারের মধ্যে ছিল? আমি অনুরোধ করবো জেনারেল ইকবাল করিম ভুইয়া, প্লিজ স্যার সামনে আসেন, আইসা যে সমস্ত আদেশে আপনি যেরকম কর্নেল মকসুরুলকে একটা গান্ধা ইনসানকে প্রমোশন দিয়ে আপনার স্টাফদেরকে বলেছেন যে কিছু কিছু জিনিস আছে মানতে হবে, হ্যাঁ মানতে হবে, বুঝলাম, আপনি মেনেছেন, যে সময় করেছেন এখন কথা বলেন। আমি সেনাবাহিনীতে চাকরি করেছি আওয়ামী শাসনের আমলে, আমার নামে তো যারা প্রোপাগান্ডা করেছে কিন্তু আমি কিন্তু আগেই এক্সপোজ করে দিয়েছি সবকিছু, যে ম্যাডাম খালেদা জিয়ার বাসার ইয়াতে আমি ছিলাম, সে ভিডিও আমি এই যে কয়েক সালের যেগুলো ভিডিও ছিল আমার ভিডিও, আমার নিজের করা ভিডিও, আমি যেগুলো করেছি, আমি লেফটেন্যান্ট কর্নেল হাসিনের ময়মনসিংহ ক্যান্টনমেন্ট থেকে তুলে আনার ডিজিএফআই অপারেশনের মধ্যে আমি ছিলাম, আমি বলে দিচ্ছি। আপনি এসে বলেন, এখন বলেন, কারণ অ্যাজ এ প্যাট্রিয়ট আমি মনে করেছি যে সেনাবাহিনীর বাধ্যবাধকতার মধ্যে অনেক কিছু যদি আপনাকে করতে হয়, হোয়েন ইটস দেশটা এখন ফ্রি, এখন কথা বলেন, এই সমস্ত বুলশিট না করে এখন কথা বলেন। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে মানে শেখ হাসিনার আমলে যেরকম আমার ইয়ার মধ্যে রেস্ট্রিকশন আসতো, আমার পোস্ট কমিটি স্ট্যান্ডার্ড ইয়া করতে না হয়তো, সেই জিনিসটা এখন আবার শুরু হয়েছে। হু ইজ ডুইং ইট? মাঝখানে বন্ধ ছিল কিন্তু আবার শুরু হয়েছে। সেম গোয়েন্দা সংস্থা, এগুলো যদি চেঞ্জ না করেন, আমি হামলি ডক্টর ইউনুস স্যারকে বলতেছি, আপনারা জাস্ট আমার কাজ হচ্ছে অ্যানালাইসিস করা, আমি অ্যানালাইসিস করলাম, আমি আপনাদেরকে বললাম, এখন কিন্তু আমি এটা বলে আসতেছি কিন্তু আরো অনেক আগে থেকে। এখন আপনারা দেখতেছেন চোখের সামনে কি হচ্ছে জিনিসটা, আমার কথাটা মিলতেছে কিনা, beside all the propagandas against me। আপনারা যদি মনে করেন দেশ স্বাধীন হয়েছে, বলুন ওই সময় আমলে কি কি করেছেন। আদারওয়াইজ বলে রাখি, ফিউচারে যেটা আসতেছে সেটা হচ্ছে জাস্ট দেশে অ্যানার্কিটা যখন এস্টাবলিশ হবে, তখন সেনাবাহিনীর ক্ষমতাটা নেবে, বা একটা দেখা যাবে যে সেনাবাহিনী জনগণের পক্ষে নিচে, এরকম একটা হবে। ওই ট্র্যাপে পাড়া দিবেন না। বা একটা জাতীয় সরকার গঠন করবে, সরকারটা চেঞ্জ হবে, এই সরকার চালাইতে পারতেছে না, হ্যাঁ সরকার চালাইতে পারতেছে না, তো এই সমস্ত অথর্ব টাইপ যদি কি বলে উপদেষ্টা নেন, তাহলে তো এরকম হবেই। আমি বারবার বলেছি যে
সবাই গুম টুম যে নিয়ে কথা বলে, আমি গোয়েন্দা সংস্থায় এই ব্যাপারে যখন ইন্টেলিজেন্স কোর্স করেছি শিখেছি গুজব কি বলে, গুজবকে কিভাবে ব্যবহার করা যায়, সরকার কিভাবে গুজবকে সরকার সবসময় যুদ্ধকালে সবাই শত্রুর বিরুদ্ধে ব্যবহার করবে, কিন্তু জনগণ সরকার ইচ্ছা করলে করতে পারে কি 5 জন উপদেষ্টা নেওয়া হয়, 10 জনের একটা লিস্ট বাজারে আপনি ছেড়ে দেন, এটা নিয়ে অ্যানালিসিস হোক, যেটা প্রথম উপদেষ্টা নিয়োগের সময় হয়েছে তখন আমরা কাদের কাদের নিয়ে সমস্যা, তখন আমরা অনেকেই কথাবার্তা বলেছি যে এদের নিয়ে সমস্যা, এবং শেষ পর্যন্ত তারা সিলেক্টেড হয় নাই। ওই কাজটা করেন না, 10 জনের নাম বের করেন তারপরে বলেন, তাহলে তো পাবলিক পারসেপশন পেয়ে যাবেন কারা কোনটা ইয়ার, বাট ওইটা তো আপনারা করতেছেন না। একবার করার পরে শিক্ষা হয়েছে, এখন আর করেন না, সরাসরি নিয়োগ দিয়ে দেন। এভাবে করলে দেশটা শেষ পর্যন্ত একটা অ্যানার্কি দিয়ে যাবে। এনিওয়ে, আমার যে বক্তব্যটা বলার, বাট একটাই আমি বলবো যে দেশের জনগণই কিন্তু এখন এই আন্দোলনগুলো রুখে দিচ্ছে। আমি আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা যারা আছেন, যারা এই ভারতের ইনস্ট্রাকশনে কাজ করতেছেন, আপনারা বেইমান, আপনারা মীর জাফরের জাতি। এটা হ্যাঁ, ওই জাতির একটা অংশ আমিও, বাট এটার পিছনে যে তারা আছে এটার জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই। 1-to-1 এই গোয়েন্দা সংস্থা কারা কারা এই বাস অ্যারেঞ্জ করছে, করছে, বের করে, তারা কিন্তু বের করতেছে না। এনিওয়ে, আমার যা বক্তব্য ছিল শেষ। কারো যদি কোনো কোশ্চেন থাকে, আমি আজকে যেহেতু বাসায় আছি, আমার টাইম আছে, আমি অ্যান্সার দিব। দেশ অন্ধকারে ভবিষ্যতে এগিয়ে যাচ্ছে, আমরা ক্ষমতার ভাগাভাগি নানান বিভক্তি নিয়ে আছে, কারেক্ট। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আপনি লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান সম্পর্কে যে মিথ্যাচার করেছেন সেটা প্রমাণ হয়ে গেছে, দয়া করে একটু খবর নেন। প্রমাণ কি প্রমাণ হয়েছে? লেফটেন্যান্ট জেনারেল মতিউর রহমান সম্বন্ধে কি প্রমাণ হয়েছে? প্রমাণটা দেন, নাহলে আমার ভিডিও দেখেন। আপনি পিনাকি সাহেবকে বলেন যে জনগণকে শান্ত করার অ্যাক্টিভিজম করা, জনগণ যেন শান্ত থাকে এবং কোনো ফাঁদে পা না দেয়, সেজন্য জনগণকে ঠান্ডা রাখার জন্য ভিডিও বার্তা দেয়। হ্যাঁ, আমি মনে করি জনগণকে করলে হবে না, বাট অ্যাট দ্য সেম টাইম বিপ্লবের একটা থিওরি আছে। দেশে জনগণ যতগুলো বিপ্লব হয়েছে, এই বিপ্লবটাও তো আমাদের কাছে ছিনিয়ে নিয়ে গেছে। এখন আপনারা বিপ্লবের সময় এখন এই যে এখন মনে করেন যে জনগণ যে বাসগুলাকে থামাচ্ছে, এটাও কিন্তু একটা নিয়মের বাইরে, তাই না? নিয়মের বাইরে কিন্তু করতেছে। আমাদের এখন উভয় পক্ষকে করতে হবে। জনগণকে শান্ত হইতে হবে অবশ্যই, কারণ এটা ইয়াদের ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না। হ্যাঁ, অবশ্যই। বাট কথা হচ্ছে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যে প্রফেসর ইউনুসকে বুঝতে হবে যে আপনার গোয়েন্দা সংস্থা তো কাজ করতেছে না। কাজ করলে এর পিছনে কারা কারা আছে ক্লিয়ারলি, মানে 24 আওয়ার্সের মধ্যে বের করা যেত। করতেছে কি সরকার? না। ওকে, নেক্সট। দেশ অন্ধকারের দিকে জাগিয়ে যাচ্ছে, আমরা আছি ক্ষমতার ভাগাভাগি সহ নানা বিভক্তি নিয়ে। ভাই, আমি কোনো ক্ষমতার ভাগের মধ্যেও নাই, কোনো কিছু নাই। আমি জাস্ট আমার অ্যানালাইসিসটা দিয়ে দিতেছি। আই এম গুড ইন আমেরিকা। 28 বছর দেশের জন্য দিয়েছি, আলহামদুলিল্লাহ। সত্যের পক্ষে সময় লড়াই যান, এটাই প্রত্যাশা, ইনশাল্লাহ। গোয়েন্দা সংস্থা করে কি ঘাস খায়? এটা এখন আর কি বলবো আমি। কারো কোয়েশ্চেন না থাকলে আমি শেষ করব। স্যার, এখন স্টুডেন্টের মাঝে বিভাজন তৈরি করতেছে। স্যার, রিকোয়েস্ট স্টুডেন্টদেরকে আমি ট্র্যাপে পা দিতে নিষেধ করেন না। ভাই, এই যে এই জিনিসটা যে আই এম নট এ বিগ ফিগার, আমি জাস্ট এ অ্যানালিস্ট, মানে গোয়েন্দা সংস্থার মানে যে কাজ ওইটা আমি করতে পারি, শুধু ওইটাই আমি করতেছি। বাট কথা হচ্ছে সরকারের দায়িত্ব এটা। ইন্ডিয়ার একটা পিলখানা গণহত্যা করতে চায়, এটুকু সত্য। তারা সুযোগ পাইলে, আমি যেটা বলছি এর আগে, ইন্ডিয়ার একটা পিলখানা করতে চায় বাংলাদেশ। ইলিয়াস হোসেনের সেনাবাহিনী নিয়ে স্ট্যাটাসের ব্যাপারে কিছু বলেন। আর্মি ইজ গোয়িং টু টেক ওভার। আমি এটা বলবো যে র্যান্ডমলি সেনাবাহিনীর যে সিনিয়র অফিসার যারা আছেন তাদের এগেনস্টে, মানে আমি কিছু কিছু জায়গায় দেখি যে অ্যাকচুয়ালি এখানে কর্নেল থেকে অ্যাভব সবাই হাসিনা রেজিম এরিয়া। বাট কথা হচ্ছে আপনি সবাইকে একবারে ওয়াইপ আউট করতে পারবেন না। তো এখানে আমি যেটা দেখেছি সেনাবাহিনীর, আমি শুধু ওই সাবজেক্টগুলো নিয়ে কথা বলি যেটার মধ্যে ন্যাশনাল ইন্টারেস্ট জড়িত। যে সমস্ত সেনাবাহিনীর অফিসারদের কার্যক্রমের জন্য জাতীয় পর্যায়ে বিপর্যয় হতে পারে, আমি শুধু তাদের কথা বলি। আমি সেনাবাহিনীতে 28 বছর চাকরি করেছি। আমি র্যান্ডমলি যদি কন্টিনিউয়াস অফিসারদের এগেনস্টে লেগে থাকি, তাহলে
ইটস নট এ গুড থিং। আমি বলবো যারা যারা সেনাবাহিনীর অফিসারদের নিয়ে র্যান্ডম ভাবে কথা বলতেছেন, আমি স্পেশালি আমার কাছে হিউজ ইনফরমেশন আছে, আর্মি, নেভি, এয়ারফোর্স, হিউজ ইনফরমেশন আছে। আমি কিন্তু সবগুলা ইয়ে করি না, যেটা অনলি জাতীয় পর্যায়ে একটা ডিফারেন্স তৈরি করতে পারে, আমি শুধু ওইটাই ভিডিওতে দেখাচ্ছি। আমি ভিডিওতে ওটা বলতেছি। আমি অনুরোধ করব যারা র্যান্ডমলি সেনাবাহিনীর বিভিন্ন অফিসারদেরকে ধরে ধরে, ইভেন পিনাকিদা যখন কিছু অফিসারের কথা বলেছে, আমি একমত পোষণ করি না। আমি কিন্তু আমি গ্রেট ফ্যান অফ পিনাকিদা, কিন্তু আমি কিন্তু ওইটার বিরুদ্ধে আমি কথা বলেছি। আমার ওনার প্ল্যাটফর্ম বিশাল বড় প্ল্যাটফর্ম, আমি একটা ক্ষুদ্র প্ল্যাটফর্ম দেয়। বাট কথা হচ্ছে আমি আমার দায়িত্বটা পালন করেছি, আমার কাছে মনে হয়েছে যেটা রাইট ওইটা। বাট র্যান্ডমলি সমস্ত অফিসারদের নিয়ে আমি সেনাবাহিনীর এই যে যারা আছে, যারা এখন ইয়ে আছে, অনেকের সম্বন্ধে অনেক কিছুই জানি। বাট আমি সবকিছু দিলে সেনাবাহিনীকে আমরা একটা অকার্যকর করতে চাই না। কিন্তু এখানে আমি যেটা বলতেছি, জেনারেল ওয়াকার সাথে কিছু বলছি, ইজ দ্য পিভট, জেনারেল ওয়াকার ইজ দ্য পিভট। উনি যদি ঠিক করেন তাহলে কিন্তু দেশ ঠিক হয়ে যাবে। আমি স্ট্রেট বলবো, উনি হচ্ছে ইন্ডিয়ার পুতুল, যেন তারেক সিদ্দিকীর পুতুল। আপনারা যতই তারে বলেন হচ্ছে 5ই আগস্টে না হলে কি হইতো, 5ই আগস্টে কেন নিছে, কারণ উনি বুঝে ফেলছে এর আগ পর্যন্ত 2 তারিখ পর্যন্ত তার ব্রিগেডিয়ার ইমরান হামিদ জনগণ দিয়ে গুলি করছে। উনি কি ছিড়ছে? হেলিকপ্টার থেকে গুলি করছে, আর্মি এভিয়েশন হেলিকপ্টার থেকে গুলি করছে। কি করছেন উনি? এভিয়েশন ড্রোন নিয়ে আসছে ঢাকা শহরের মধ্যে, সাপোর্ট দিছে। পুলিশ কোথায় কোথায় ছাত্র জনতা হচ্ছে, এটার অ্যান্সার কে দিবে? তাই যদি হয়, মানে 5 তারিখে যখন একটা ইয়া দেওয়ার পরে, সিগনেচার করে যাওয়ার পরে, যে মানে কি বলে, পদত্যাগ করার পরে শেখ হাসিনা কিভাবে সরকারি বিমান বা গাড়িগুলো ইউজ করে, কে দিছে? জেনারেল ওয়াকার দিছে। রক্তপাত পিটানোর জন্য? কেন উনি বলছিল না 626 জনকে তারা হেল্প চাইছে তাদের জীবন রক্ষার্থে? 626-এর সাথে 627 করতে পারতো না? শেখ হাসিনাকে বন্দি করে তার সেফ, সে যদি বন্দি করে রাখতো, জনগণ যাইতো তাকে ইয়া করার জন্য, তার তো এইটাই তো সেফ, যে শেখ হাসিনা বন্দি আছে, ওইটাই তো সেফ। হ্যাঁ, 26-এর জায়গায় 627 করা যাইতো না? তাকে কেন, কে অথরিটি, এগুলো হিসাব তো হবে। কে অথরিটি দিছে একজন পদত্যাগকারী ইয়াকে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনী এয়ারফোর্সের এই সমস্ত ইকুইপমেন্ট ইউজ করতে কে দিছে? হি হ্যাজ টু অ্যান্সার, আজকে না হোক কালকে। বাট উনি, আমার যেটা মনে হচ্ছে, আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, স্টিল হি ক্যান বি এ হিরো। আমি মনে হচ্ছে উনি হিরো হতে চাচ্ছেন না। উনি এখনো ওই আওয়ামী যে তার বস আছে ভারতে বসে, তার অনুযায়ী কাজ করতেছেন। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমরা একটা বেইমানের জাতি। আমরা ভারত এখন আর কোনো কিছু করতে হয় না, বসে বসে আমাদের যে লোকগুলো আছে, এই জেনারেল শফিউদ্দিনের মতো যেগুলো আছে, ফর দ্য ল্যাঙ্গুয়েজ অনলাইন, সরি ফর দ্যাট। বাট কথা হচ্ছে এই লোকগুলা আমাদের নিজেদের লোক, আমাদের এগেনস্টে কাজ করতেছে। দুঃখজনক। তা আশা করি প্রফেসর ইউনূস এগুলোর ব্যবস্থা গ্রহণ করবেন এবং সেনাবাহিনীকে একটু সাইজ করার চেষ্টা করবেন, তাদেরকে জেনারেল ওয়াকারকে সাইজ করার চেষ্টা করবেন। আদারওয়াইজ আমরা একটা অন্ধকার গহ্বরের দিকে যাচ্ছি।